বছরের সিঙ্গেল জীবনের ইতি টেনে বিয়ে করেছে আকাশ। বিয়ের সব নিয়মকানুন শেষ করে বাসর ঘরের সামনে এসে দাঁড়ায়। সাথে দাঁড়িয়ে আছে বন্ধু নামের শত্রুগুলো আর কাজিন মহল। টাকা ছাড়া কেউ তাকে ঘরে প্রবেশ করতে দেবে না। বাহির থেকে ডোর লক করে দাঁড়িয়ে আছে সবাই। সকলের দাবি, বাসর ঘরে প্রবেশ করতে হলে 20,000 টাকা দিতে হবে। অনেক তর্ক বিতর্ক করার পর 5,000 টাকা দিয়ে বিদায় করে সকলকে। আকাশের হাতে চাবি তুলে দিয়ে সবাই চলে গেছে। লম্বা করে শ্বাস নিয়ে ডোর খোলে আকাশ। গলা খাকারি দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতর থেকে ডোর লক করে বেডের দিকে তাকায়। আহা, ওর সুন্দরী বউটা কখন থেকে ওর জন্য অপেক্ষা করছে। আর বদমাশগুলো ওকে রুমে আসতে দিচ্ছিল না। এক হাত সমান লম্বা ঘোমটা টেনে বেডে বসে আছে আকাশের বিয়ে করে আনা নতুন বউ। আকাশ আস্তে করে সালাম দেয়। আসসালামু আলাইকুম। বরের উপস্থিতি টের পেয়েছে আগেই। শব্দ করে সালামের জবাব না দিয়ে আস্তে করেই দেয়। তারপর বেড থেকে নেমে দাঁড়ায় আস্তে আস্তে। বরের পা ছুঁয়ে সালাম করার জন্য এক পা আগাতেই ধারাম করে ওপর হয়ে পড়ে যায় আকাশের পায়ের ওপর। হকচকিয়ে যায় দুজনেই। নিজেকে স্বাভাবিক করে নতুন বউয়ের হাত ধরে টেনে দাঁড় করায় আকাশ। লজ্জায় মাথা নত করে নেয় নতুন বউ। আকাশ বউয়ের দিকে তাকায়। সর্বনাশ করেছে। বউয়ের দোপাট্টা, শাড়ির আঁচল আর কোমর গুজে রাখা শাড়ি বাদে বাকি শাড়ি খুলে পড়ে গেছে। লোটোপটি খাচ্ছে ফ্লোরে। উন্মুক্ত হয়ে গেছে ফর্সা সরু পেট কোমর। আকাশ চোখ সরিয়ে নেয়। ব্যথা পেয়েছো? দুদিকে মাথা নাড়ায় নতুন বউ, যার অর্থ সে ব্যথা পায়নি। ইতস্তত বোধ করে আকাশ। তারপর ভাবে, বউটা তো ওর নিজেরই, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আর ইতস্তত বোধ করার কি আছে? একটু পরে তো ও নিজেই শাড়ি খুলে নিত। সব অস্বস্তি লজ্জা দূরে ঠেলে নিচে হয়ে নতুন বউয়ের শাড়ি তুলে নেয় হাতে। শাড়ি ঠিক করতে পারবে? দুদিকে মাথা নাড়ায়। ঠিক করতে পারবে না। আকাশ ভাবে, ওর ভাবিকে ডাকবে, তারপর আবার ভাবে ঠিক করার কি দরকার, একটু পরে তো খুলবেই। নিজেই এলোমেলো ভাবে গুছিয়ে বউয়ের দিকে তাকিয়ে বলে। শাড়ি কোমরে গুজে নাও। আকাশের হাত থেকে শাড়ির এলোমেলো কুচি নিজের হাতে তুলে নিয়ে কোমরে গুজে নেয়। আকাশকে দিয়ে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না। এর মধ্যে আবার নিচে হয়ে সালাম করতে যায় নতুন বউ। আকাশ বউয়ের বাহু ধরে আটকে দিয়ে বলে। সালাম করতে হবে না, বেডে গিয়ে বসো। বউ গুটি গুটি পায়ে হেঁটে বেডে গিয়ে বসে। আকাশ নিজের মনে খুশি হয়ে আলমারির দিকে এগিয়ে যায়। আলমারি খুলে একটি বক্স বের করে বেডের দিকে এগিয়ে যায়। বউয়ের সামনে এসে বসে বেডে। তোমার বাঁ হাতটা দেখি। হাত বাড়িয়ে দেয় বউ। বক্স খুলে একটি রিং বের করে আঙুলে পরিয়ে দেয়। দেনমোহর আগেই পরিশোধ করে দিয়েছে। নাম কি তোমার? জামিলা রাহা। বউয়ের ভয়েস প্রথম শুনে থ হয়ে যায় আকাশ। একদম চিকন রিনরিনে কণ্ঠস্বর, যেন একটা বাচ্চা মেয়ে। আমার নাম জানো? হ্যাঁ, কি? আকাশ আহমেদ। আকাশ হাত বাড়িয়ে রাহার ঘুমটা সরিয়ে মুখের দিকে তাকায়। মুখ দেখে তো ঝটকা খায় আকাশ। দেখে মনে হচ্ছে অল্প বয়সের মেয়ে। মেকআপ কম থাকার দরুন বয়সটা খুব ভালো করেই বোঝা যাচ্ছে। কোন ক্লাসে পড়ো তুমি? এবার 9 শেষ করলাম, 10-এ উঠবো। রাহার মুখ থেকে এমন কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। বয়স কত তোমার? 16 বছর। এবার তো আকাশের মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার দশা। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল রাহার মুখের দিকে। এই ছোট্ট মেয়ের সাথে ওর মা ওকে বিয়ে করিয়ে দিল। 11 বছরের গ্যাপ দুজনের বয়সের মাঝে। মায়ের কথা শুনে মেয়ে না দেখে বিয়ে করার ফল। মা বলেছিল মেয়েটি ওর থেকে বয়সে একটু ছোট, কিন্তু এত ছোট সেটা তো বলেনি। মায়ের মুখে মেয়ের কথা বর্ণনা শুনে আর দ্বিমত করেনি আকাশ। মা বলেছিল মেয়ে পড়াশোনা করছে এখনো। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় ভাই আছে। ভাই বিয়ে করেছে 6 মাস আগে। রাহার ভাইয়ের সাথে আকাশের দেখা হয়েছিল।
আকাশের বয়সী রাহার বড় ভাই রিশাদ। সেই অনুযায়ী আকাশ ভেবেছিল রাহার বয়স কম হলেও আনুমানিক ১৯-২০ হবে। রাহার ফটো ও দেখেছিল, সেখানেও রাহাকে দেখতে ১৯-২০ বছর বয়সী মনে হচ্ছিল। কিন্তু এই রাহার বয়স তো মাত্র ১৬ আর ওর বয়স ২৭ বছর। বয়সের এতটা গ্যাপ কিভাবে মানিয়ে নেবে একে অপরের সাথে? মাথায় হাত দিয়ে অন্যদিকে ঘুরে বসে রইল আকাশ। মাথাটা কেমন ভো ভো করছে। কার উপর রাগ করবে, বাবা মায়ের ওপর, নিজের ওপর, নাকি রাহার ফ্যামিলির ওপর? ওর বাবা মা না হয় ছেলের জন্য অল্প বয়সী মেয়ে ঠিক করেছে, কিন্তু রাহার বাবা মা, ওনারা কিভাবে এত বড় একটা ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিল? মেয়ের থেকে ছেলে ১১ বছর বড়। এটা কি ওনারা জানতো না? নাকি ওর বাবা মা বলেনি ছেলের বয়স কত? এই মেয়ের সাথে কিভাবে সংসার করবে? ১৮ বছর বয়সী হলেও একটা কথা ছিল, ১৬ বছর বয়স। এই বিষয়টা মানতে খুব কষ্ট হচ্ছে আকাশের। এখন কি করবে? যা হবার হয়ে গেছে। এখন কিছু বলেও লাভ নেই। এখন কিছু বলতে গেলেও শুধু শুধু অশান্তি সৃষ্টি হবে। চুপ করে বসে রইল মাথা নিচু করে। রাহা ও চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের হঠাৎ কি হলো বুঝতে পারছে না। মাথা ব্যথা করছে নাকি অন্য কিছু? রাহার ছোট মাথায় কিছুই ঢুকছে না। রাহা নিজেও ফ্যাল করে তাকিয়ে রইল আকাশের দিকে। অনেক ভাবনা চিন্তার পর বেড থেকে উঠে দাঁড়ায় আকাশ। রাহার দিকে তাকিয়ে বলে, এ ভারী শাড়ি পরে আর কতক্ষণ থাকবে? উঠে শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। মাথা নাড়িয়ে সায় জানিয়ে বেড থেকে নামার জন্য উদ্যত হয় রাহা। তখন কার কথা স্মরণ হতেই রাহাকে সাবধান করে বলে, দেখে নামো, আবার পরে যেও না, ব্যথা পাবে। আস্তে আস্তে নেমে আসে রাহা। লাগেজ খুলে হালকা একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে কোনো রকম শাড়ি পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাহার শাড়ি পরা দেখে আকাশের গম্ভীর মুখে মৃদু হাসির রেখা দেখা যায়। রাহা শাড়িটা সোফার উপরে রেখে জুয়েলারিগুলো খুলতে শুরু করে। আকাশ তাকায় রাহার মেকআপবিহীন মুখের দিকে। বাচ্চা বাচ্চা মুখের আদল এখনো কাটেনি, শুধু লম্বায় বড় হয়েছে। চেহারাটা মায়ায় ভরা, দেখে প্রশান্তিতে মন ভরে যায়। কিন্তু বউটা এখনো অনেক ছোট। রাত অনেক হয়েছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা। আকাশ টি শার্ট ট্রাউজার নিয়ে নিজে ওয়াশরুমে প্রবেশ করে। পরনের শেরওয়ানি পায়জামা খুলে টি শার্ট ট্রাউজার পরে নেয়। হাত মুখ ধুয়ে আয়নার দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থাকে। এতদিনের সাজানো স্বপ্নটা এক মুহূর্তেই শেষ। বাসরাত নিয়ে কত শত স্বপ্ন ছিল, সেই বাসরাতটাই মাটি হয়ে গেছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, বেডের দিকে তাকায়। রাহা ঘুমিয়ে গেছে। সারাটা দিন অনেক ধকল গেছে ছোট্ট মেয়েটার উপর দিয়ে। সে দুপুর থেকে ভারী শাড়িটা পরেছিল। তারপর এত এত নিয়মকানুন, সব মিলিয়ে ক্লান্ত থাকায় দ্রুতই ঘুমিয়ে গেছে। আকাশ হাত মুখ মুছে নিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে শুয়ে পড়ে, দুজনের মাঝে দূরত্ব রেখে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম ধরা দেয় না দু চোখে। মস্তিষ্ক এখনো ভো ভো করছে। কেমন যে রাগ হচ্ছে বাড়ির সকলের ওপর। কেউ একটাবার বলল না মেয়ের ১৬ বছর বয়স, মাত্র 9-এ পড়ে। বাবা মায়ের পছন্দে বিয়ে করতে চেয়েছে, তাই বলে এই পুচকে মেয়ের সাথে বিয়ে করিয়ে দেবে? একটাবার মেয়ে দেখতে যাওয়া উচিত ছিল। সব কিছু বাবা মায়ের উপর ছেড়ে দেওয়া উচিত হয়নি। সব কিছু বাবা মায়ের ওপর ছেড়ে দেওয়ার দরুন এখন বাসর ঘরে বিয়ে করা বউয়ের পাশে শুয়ে আছে 2 হাত সমান দূরত্ব বজায় রেখে, তাও এই শীতের সময়। এই দুঃখ কোথায় রাখবে আকাশ? আস্তে আস্তে রাত বাড়তে থাকে, কিন্তু আকাশের চোখে ঘুম দেখা দেয় না। চিত হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে আকাশ। একটু পর অনুভব হয় ও শরীরের ওপর ভারী কিছু উঠে এসেছে। পাশ ফিরে তাকাতেই দেখে রাহা ঘুমের ঘরে ওকে জড়িয়ে ধরে হাত পা উঠিয়ে দিয়েছে শরীরের উপর। চোখ বন্ধ রেখে জোরে শ্বাস টেনে নেয় আকাশ। আস্তে আস্তে কাত হয়ে শুয়ে রাহাকে সরানোর চেষ্টা করে, কিন্তু উল্টো রাহা আরও ভালোভাবে জড়িয়ে ধরে আকাশের বুকে নিজেকে গুটিয়ে নেয় আদরে বিড়াল ছানার মতো।
এক মুহূর্তের জন্য হার্টবিট মিস যায় আকাশের। একটু পরেই অস্বাভাবিক গতিতে বিট করতে শুরু করে আকাশের হার্ট। জীবনের প্রথম কোনো নারী ওর এত কাছে, তাও ওর বুকে লেপ্টে ঘুমিয়ে আছে। কেমন একটা অপরিচিত ফিলিংস হচ্ছে। এই ফিলিংসের সাথে পূর্বে সাক্ষাৎ করেনি আকাশ। আস্তে আস্তে রাহার শ্বাস ঘন হয়। ভারী গরম শ্বাস আছড়ে পড়ে আকাশের বুকে। রাহাকে দূরে সরিয়ে দিতে চেয়েও সরাতে পারে না আকাশ। রাহার অধিকার আছে ওর বুকে ঘুমানোর। রাহার অধিকার আছে ওর বুকে ঘুমানোর। সেই অধিকার নষ্ট করতে পারে না আকাশ। বিড়বিড় করে বলে, এই রাহা, দূরে যাও আমার থেকে। বাসর রাতে বউ এভাবে জড়িয়ে ধরে এত কাছে শুয়ে থাকলে নিজে কিভাবে কন্ট্রোল করব? আমাকে পাগল করতে চাইছো নিজের শরীরের মাতাল করার সুবাস দিয়ে? কন্ট্রোললেস হয়ে গেলে সামলাতে পারবো না কিন্তু। তাই আগেই দূরে সরো। কিন্তু আকাশের কথাগুলো রাহার কর্ণকুহরে পৌঁছায় না। রাহা তো ঘুমে বিভোর। দিন দুনিয়া সব ভুলে গেছে। অটোমেটিক আকাশের দুই হাত জড়িয়ে ধরে রাহাকে। বুকের মাঝে আগলে ধরে চোখ বন্ধ করে নেয়। বিড়বিড় করে অনেক কিছু বলে। রাহা ঘুমের ঘরেই একটু পর নড়াচড়া করে ওঠে। আকাশ ভালোভাবে দুজনের উপর ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে নেয়। বুকের সাথে মিশিয়ে নিয়ে অন্য দুনিয়ায় হারিয়ে যায়। ডোরের ধাক্কা থাকিতে ঘুম ভেঙে যায় আকাশের। চোখ বন্ধ রেখেই উঠে বসার চেষ্টা করলে পারে না। ফট করে চোখ খুলে বুকের দিকে তাকাতেই দেখে ওর পিচ্চি বউটা এখনো ওর বুকেই লেপ্টে ঘুমিয়ে আছে। হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে সব। রাহার চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে গেছে। মুখ দেখা যাচ্ছে না, আকাশের বুকে আড়াল হয়ে আছে। রাতের মতো রাগও হচ্ছে না আর। হাত দিয়ে সরিয়ে দেয় এলোমেলো হয়ে থাকা চুলগুলো। তখনই রুমের বাহির থেকে ভেসে আসে ডোর ধাক্কানোর শব্দ। সেই সাথে একজনের কণ্ঠস্বর, যে কিনা আকাশের নাম ধরে ডাকছে। আসছি 30 মিনিট পর। ডোরের অপর পাশের ব্যক্তি চলে যায়। আকাশ রাহাকে বুক থেকে সরিয়ে উঠে বসে। ব্ল্যাঙ্কেট সরে যেতেই নজরে আসে রাহার উন্মুক্ত ফর্সা বুক গলা। চোখ সরিয়ে নিয়ে অলস ভঙ্গিতে দুই হাত মেলে ধরে দুদিকে। পাশ থেকে ফোনটা হাতে নিয়ে সময় দেখে নেয়। 7টা বেজে গেছে। ফোনটা রেখে পুনরায় তাকায় রাহার দিকে। রাহা, রাহা। রাহার মাঝে কোনো ভাবান্তর নেই। আকাশের ডাক ওর কানে পৌঁছেছে বলে মনে হয় না। আকাশ পুনরায় ডাকে আবার। তবুও রাহার ঘুম ভাঙে না। গায়ে ধাক্কা দিয়ে ডাকতেই রাহা নড়ে চড়ে ওঠে। আকাশ আবার ডাকে। গায়ের ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দেয় কিছুটা, কিন্তু ঘুম কাতরে রাহার ঘুম ভাঙে না। আকাশ রাহার দিকে ঝুঁকে রাহার গালে হালকাভাবে চাপড় দিয়ে বলে, রাহা, উঠো। সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিচে যেতে হবে। উঠবো না, যাবো না নিচে। ঘুম জড়ানো গলায় বলে। আকাশ সরু চোখে তাকে আবার ডেকে বলে, সকাল হয়ে গেছে, ওঠো এখন। বাড়ির সবাই কি ভাববে? পরে আবার ঘুমিও, এখন উঠো। রাহা ওঠে তো নাই, উল্টো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আকাশের কোমর জড়িয়ে ধরে শক্ত করে। হ্যাঁ, তো সকালে উঠেছো কেন? শুয়ে থাকো। এখন তো ছুটির দিন, সকাল সকাল ওঠার কি দরকার? আকাশ চোখ বড় বড় করে তাকায়। আকাশ বুঝতে পারে রাহা এটা ওর নিজের বাড়ি ভাবছে। ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে আবার ডেকে বলে, রাহা, উঠো, সবাই নতুন বউ দেখতে আসবে। বউ দেখতে আসবে, ভালো কথা। আমি কি করব? আশ্চর্য, বউটা তো তুমি নিজেই। তুমি না গেলে যাবে কে? আকাশের মুখ থেকে এমন কথা শুনে জোর করে দুই চোখ মেলে তাকায় রাহা। আকাশের মুখের দিকে তাকিয়ে দেখে ওর দিকে তাকিয়ে আছে, আর ও নিজেই আকাশের কোমর জড়িয়ে ধরে আছে। ছিটকে দূরে সরে যায় আকাশের কাছ থেকে। দ্রুত ওঠে বসে বেডে। পরনের পোশাক কোন দিকে আছে খেয়াল নেই, শুধু ফ্যাল ফ্যাল করে আকাশের দিকে তাকিয়ে রইল। ওর যে বিয়ে হয়েছে সেটা তো ভুলেই গিয়েছিল। আকাশ রাহার দিকে তাকায়, আর তাকাতেই চোখ দুটো স্থির হয়ে যায় রাহার দিকে। শাড়ির আঁচল বেড়ে লুটোপুটি খাচ্ছে। গায়ে শুধু ব্লাউজ রয়েছে।
বড় গলার ব্লাউজটাও উন্মুক্ত করে দিয়েছে গলা কাঁধ আর কোমর বেড। রাহার এমন দশা দেখে আকাশ বিষম খেয়ে যায়। দ্রুত বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে। রাহা বুঝতে পারল না। আকাশ হঠাৎ বিষম খেলো কেন? আর এভাবে পালিয়েই বা চলে গেল কেন? এলোমেলো শাড়ি নিয়ে বেড থেকে নেমে আসে। নিচে নামতেই শাড়ি খুলে নিচে পড়ে যায়। বাকিটুকু নিচে খুলে ফেলে দেয়। বিরক্ত হয়ে শাড়ির দিকে তাকিয়ে বলে, এইসব কেন পরে কে জানে? বলেই লাথি দিয়ে সরিয়ে দেয়। পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে রইল, কিন্তু শীত লাগছে ভীষণ। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আকাশ। বউয়ের অবস্থা দেখে চোখ দুটো ছানা বড়া। দ্রুত টাওয়াল, ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। বিড়বিড় করে বলে, এ মেয়ের মাথায় সমস্যা আছে নাকি? নাকি বুদ্ধিশুদ্ধি হয়নি? কি এক ইমেচিওর বউ এনে দিল! আমার বাবা মা এভাবে শাড়ি খুলে কেউ দাঁড়িয়ে থাকে? রাহার শীত শীত লাগায় বেডে বসে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শাড়ির দিকে তাকিয়ে বলে, আমি তো ড্রেস নিয়ে আসিনি। এখন কি পরবো? শাড়ি পরলে যদি আবার খুলে যায়? শেখবাড়ি জুড়ে বিয়ের ব্যস্ততা। গতকাল নববধূ তুলে এনেছে, আজ আবার রিসেপশন পার্টির আয়োজন করা হবে। সেসব নিয়ে ব্যস্ত বাড়ির ছোট বড় সকলে। ইতিমধ্যেই পাড়া প্রতিবেশী অনেকেই চলে এসেছে নববধূ দেখার জন্য। বাড়ির ড্রয়িং রুম জুড়ে ছোটদের হই হুল্লোড়। বাড়ির বিশাল উঠোনে প্যান্ডেল সাজানো হচ্ছে পার্টির জন্য। সোফায় মেয়েকে কোলে নিয়ে বসে আছে বাড়ির বড় সমুদ্র শেখ। তার পাশেই ক্লান্ত হয়ে শুয়ে আছে বাড়ির ছোট ছেলে অসীম শেখ। দুই ভাই সকাল সকাল কাজ করে ক্লান্ত হয়ে বসে পড়েছে। দুজনের জন্য পানি এনে দেয় বাড়ির বড় ছেলে সমুদ্র শেখের বড় বউ মিলা। ভাবির হাতে পানির গ্লাস দেখে শোয়া থেকে উঠে বসে অসীম। বড় ভাইয়ের দিকে একবার তাকিয়ে আবার তাকায় ভাবির দিকে। অসীম ভাবির মুখের দিকে তাকিয়ে বলে, এখন গ্রীষ্মকালের গরম পড়েনি যে তুমি পানি নিয়ে এসেছো। এখন পৌষ মাসের কনকনে শীত পড়েছে। পানি না এলে এক কাপ চা নিয়ে আসতে, তাহলে খুশি হয়ে দোয়া করতাম। ছোট ভাইয়ের সাথে তাল মিলিয়ে বড় ভাইও বলে, অসীম ঠিকই বলেছে, পানি রেখে চা নিয়ে আসো। এই কনকনে শীতের মধ্যে গরম চা দরকার। মিলা মুখ বেঁকিয়ে বলে, এত ব্যস্ততার মাঝেও যে পানি এনে দিয়েছি, এতেই তোমাদের সাত কপাল। চা খেতে ইচ্ছে করলে বানিয়ে খাও, আমার আরও কাজ আছে। বলেই আবার কিচেনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে অসীম সুর ধরে ডেকে বলে, যাইও না বাবি গো, এক কাপ চা বানিয়ে দাও না গো। বানিয়ে খা। অসীম সোফা থেকে উঠে দৌড়ে যায় ভাবির পেছন পেছন। ভাবির ওড়নার আঁচল ধরে পেছন পেছন হাঁটতে হাঁটতে বলে, দাও না বানিয়ে, কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে বাইরে কাজ করে। মাকে গিয়ে বল। মা জারি মারবে তো। দেখো হাত কি ঠান্ডা হয়ে গেছে। বলে মিলার গালে ঠান্ডা হাত চেপে ধরে। ছাত করে উঠে মিলার পুরো শরীর ঝাড়ি মেরে সরিয়ে দেয় অসীমের হাত। কম্বলের নিচে গিয়ে শুয়ে থাক যা। আমি কম্বলের নিচে কি করব? আমার তো আর বউ নেই। যার বউ আছে সে এখনো কম্বলের নিচে শুয়ে আছে, আর তার বিয়ের কাজ আমাকে করতে হচ্ছে ঠান্ডার মধ্যে। মিলা ফিরে তাকায় অসীমের মুখের দিকে। তোরও কি বউ চাই? চিন্তা করিস না, খুব শীঘ্রই তুইও বউ নিয়ে শীতের সকালে কম্বলের নিচে শুয়ে থাকবি, আর আকাশ সব কাজ করবে। সে ঘুরে বালি, কেন? আমার বিয়ে করতে এখনো অনেক দেরি। তো কি হয়েছে, করবি তো একদিন নাকি? অত কথা, বাচ্চা বানিয়ে দাও। বানিয়ে খা। আমি রাহাকে তৈরি করে দিতে যাব এখন। ওরা উঠেনি তো? উঠেছে অনেক আগেই। তুই থাক, আমি গেলাম। বলে মিলা গ্লাস দুটো রেখে সিঁড়ির দিকে এগিয়ে যায়। দুই হাত কোমরে গুজে দাঁড়িয়ে রইল অসীম। মা, চাচি, মামি সবাই সকালের খাবার তৈরি করছে আর গল্প করছে। অসীম কিছু সময় সকলের দিকে তাকিয়ে থেকে বলে, আব্বু, বড় আব্বু সবাই চা খেতে চাইছে, দ্রুত বানিয়ে দিতে বলল। অসীমের কথা শুনে অসীমের মা মিসেস অনন্যা শেখ চায়ের জন্য পানি ফুটতে দেয়। দূরে দাঁড়িয়ে দুই হাত হুডির পকেটে ভরে মুচকি মুচকি হাসে। বকানা শুনে কিভাবে কৌশলে চা বানিয়ে নিচ্ছে। এখন এক কাপের বদলে 5 কাপ খাবে।
আহা কি মজা। মিলা আকাশের রুমের ডোর নক করে। একটু পরেই ডোর খুলে দেয় আকাশ। মিলার সাথে শেখ বাড়ির একমাত্র মেয়ে নিঝুম প্রবেশ করে। সাথে আছে আরও কাজিন বোন। আকাশ ট্রাউজার টি শার্ট আর হুডি পরে দাঁড়িয়ে আছে। রাহা বেডে বসে আছে, শাড়িটা কোনো রকম প্যাঁচানো রয়েছে। শাড়ির ওপর দিয়ে চাদর দেওয়া। আকাশ কোনো কথা না বলে নিজের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সকলেই রাহার সামনে গিয়ে দাঁড়ায়। এতগুলো মানুষ দেখে মাথা উঁচু করে তাকায় সকলের দিকে। এখানে যারা দাঁড়িয়ে আছে সকলেই রাহার থেকে বয়সে বড়। মিলা রাহাকে ধরে দাঁড় করায়, সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। মিলা রুমে থেকে বাকি সবাইকে নিচে পাঠিয়ে দেয়। নিঝুম নিজের রুম থেকে হেয়ার ড্রায়ার নিয়ে আসে, ডোর লক করে দেয় ভেতর থেকে। নিঝুম হেয়ার ড্রায়ার ব্যবহার করে রাহার চুলগুলো শুকিয়ে দেয়। মিলা লাকেজ খুলে একটি শাড়ি বের করে। রাহার গা থেকে চাদর আর শাড়ি খুলে রাখে। নতুন শাড়ি পরানোর সময় রাহার গলার দিক আর মাজার দিকটা খেয়াল করে মিলা। অবাক হয়ে তাকায় নিঝুমের দিকে, তারপর আবার তাকায় রাহার মুখের দিকে। নিজের অবাক ভাব ধরে রেখে রাহাকে বলে, তোমাদের মধ্যে কিছু হয়নি রাতে? রাহা অবুঝের মতো তাকায় মিলার মুখের দিকে। কি হবে? আকাশ তোমাকে আদর করেনি? এসব কথা শুনে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কি হলো বলছো না কেন? আদর করেনি? রাহা দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অবাক স্বরে নিঝুম বলে, কেন? আমার ঘুম পেয়ে গিয়েছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভেঙেছে। ভাইয়া তোমাকে ঘুমাতে দিল? উনিই তো বলল, ক্লান্ত হয়ে গেছো, ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। তাহলে শাওয়ার নিয়েছো কেন? আমি নিতে চেয়েছি নাকি? উনি তো জোর করলো। আমি তো এই শীতের সকালে শাওয়ার নিতে চাইনি। দুই ননদ ভাবি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে চোখে চোখে কথা হয়। রাহা বুঝতে পারে না তাদের ইশারায় বলা কথা। দুজনেই সময় নিয়ে আস্তে ধীরে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। তারপর শাড়ির উপর দিয়ে চাদর দিয়ে দেয়। নিঝুম বসে থাকে রাহার সাথে। মিলা নিচে যায় রাহার জন্য খাবার আনার জন্য। খাওয়া দাওয়ার পর রাহাকে নিচে নিয়ে আসে। অনেকেই বসে আছে সোফায়। সকলকে উদ্দেশ্য করে সালাম দেয়। রাহাকে সোফায় বসানো হয়। সকলেই বউ দেখে প্রশংসা করে। অসীম এসে বসে রাহার পাশে। ছোট্ট একটা বক্স দেয় রাহার হাতে। ভাবি, এটা আপনার জন্য নিয়ে আসলাম। অনেক কষ্টে এই গিফটটা জোগাড় করেছি। পাশ থেকে অসীমের মামাতো বোন নীরা বলে, কি গিফট আনছিস রে নতুন ভাবির জন্য? তোকে কেন বলবো রে শাকচুন্নি? তুই শাকচুন্নি, তোর বউ শাকচুন্নি। ঝগড়া বন্ধ কর তো। ভাবি, বক্সটা খুলুন, অনেক কষ্টে এনেছি আপনার জন্য। খুলে দেখুন কেমন হয়েছে। রাহা বক্সের পেপার খুলতে শুরু করে। সকলেই উৎসুক হয়ে তাকিয়ে আছে রাহার হাতের দিকে। কি আছে বক্সের ভেতর দেখার আগ্রহ নিয়ে কয়েকজন রাহার সামনে এসে দাঁড়ায়। অসীম একটু দূরে দাঁড়িয়ে ফোনের ক্যামেরা অন করে ধরে সকলের দিকে। অনেকগুলো পেপার খোলার পরেও পেপার শেষ হচ্ছে না। রাহা কয়েকবার ঝাঁকি দিয়ে বোঝার চেষ্টা করে ভেতরে কি আছে, তবে বুঝতে পারে না। খুলতে খুলতে সবগুলো পেপার খোলা হয়ে যায়। সকলের উৎসুক চাহনি। বক্সের মুখ খুলে দেখে এক চিৎকারে ভুবন কাঁপিয়ে তোলে রাহা। হাতের বক্স ছুড়ে দেয় সামনের দিকে। চিৎকার করতে করতে সোফা থেকে উঠে দৌড় শুরু করে না দেখেই। রাহার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো এখন লাফাতে লাফাতে চিৎকার করছে। রাহা দৌড়ে যাওয়ার সময় আকাশের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই বোঝার চেষ্টা করছে হলোটা কি। প্রথমে নতুন বউ আর এখন মেয়েরা। আকাশ টেনে ওঠায় রাহাকে। সমুদ্র সোফায় কাছে এগিয়ে যায় দ্রুত। আকাশ রাহাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করছে, কি হয়েছে? কিন্তু ভয়ের কারণে বলতে পারছে না কিছুই। রাহার দিক থেকে চোখ সরিয়ে আবার তাকায় সোফার দিকে। এখনো লাফাচ্ছে মেয়েরা, সাথে তো কানের পোকা মারার চিৎকার আছেই। সমুদ্র কাছে এগিয়ে আসতেই দেখে মেঝেতে অনেকগুলো কেঁচো পড়ে আছে, আর কয়েকজন মেয়ের গায়েও রয়েছে। লাফাতে লাফাতে কতগুলোকে ভর্তাই বানিয়ে ফেলেছে। সমুদ্র সবগুলো মেয়ের গা থেকে কেঁচো নিচে ফেলে দেয়। সবাই দৌড়ে সরে যায়। অসীম তো ফোনটা শক্ত করে ধরে প্রাণ লাফিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এখানে থাকতে নির্ঘাত সবার হাতে মার পড়বে ওর পিঠেই। এতগুলো কেঁচো এখানে কেন? কে এনেছে এগুলো? অসীম অসীম এসেছে। কে এনেছে? কেঁচো বক্সের ভেতর ভরে নতুন ভাবিকে গিফট করেছিল। তো ওদের গায়ের ওপরে গেল কিভাবে? নতুন ভাবি ভয় পেয়ে ছুঁড়ে ফেলে, আর ভুলবশত ওরা সামনে থাকে ওদের ওপর গিয়ে পড়েছে। বলেই হাসতে শুরু করে। অনেকে হু হা করে হাসছে, কেউ কেউ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। যাদের গায়ের ওপর কেঁচো পড়েছিল তারা এখনও থরথর করে কাঁপছে। কয়েকজন তো কেঁদেই দিয়েছে, আবার দু একজন হাসছে নিজেদের করা কর্মের কথা স্মরণ করে। বাড়ির মহিলারা সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছে। সেই সাথে বাড়ির ভেতর থেকে এত জোরে জোরে চিৎকার শুনে বাড়ির বাহির থেকেও দৌড়ে এসেছে অনেক পুরুষ। সকলেই অসীমকে খুঁজছে, কিন্তু অসীম কোথায়? অনেক আগেই পগার পার হয়ে গেছে। একটু আগেও বাবা গো বলে চিৎকার করা রাহা এখন হু হা করে হাসছে। সকলে রাহার দিকে তাকায়। সকলের তাকানো দেখে খুব কষ্টে হাসি আটকে রাখে, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে দমফাটা হাসিতে ফেটে পড়ে। হাসতে হাসতে নিচে বসে পড়ে। আকাশ সকলের দিকে তাকিয়ে আবার তাকায় বউয়ের দিকে। হাসতে হাসতে গড়াগড়ি দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। মান সম্মান সব শেষ। নতুন বউ এভাবে হাসছে, সকলে কি ভাবছে কে জানে। পুরো বাড়ি খুঁজেও অসীমকে আর পাওয়া যায় না। ভোজবাতির ন্যায় উড়ে গেছে। ফোনে কল করলেও ফোন বন্ধ বলছে। কেউ দেখেও নি কোথায় গেছে। ভীষণ পরিমাণে রেগে আছেন আকাশের বাবা আমজাদ শেখ। ছোট ছেলেকে এই মুহূর্তে সামনে পেলে জীবন্ত চিবিয়ে খেতেন। এই ছেলের যন্ত্রণায় বাড়ির কেউ শান্তিতে থাকতে পারে না। বড় ভাইয়ের বিয়ের পরের দিন ভাবিকে বক্সের ভেতর দুটো ব্যাঙ রেখে প্যাকিং করে গিফট করেছিল। গিফট খুলে বড় বড় দুটো ব্যাঙ দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল মিলা। আর এবার মেঝো ভাইয়ের বউকে কেঁচো খুঁড়ে এনে প্যাকিং করে গিফট করেছে। তাও একটা দুটো কেঁচো না, 50টারও বেশি হবে হয়তো। কি পরিমাণ বাদর হলে এমন কাজ করে? রাহা কোনো রকম হাসি চেপে সোফায় বসে আছে, তবুও একটু পর পর মুচকি মুচকি হাসছে। কেঁচোগুলো পরিষ্কার করে ফেলে দিয়েছে কাজের বুয়া। সব মেয়েরা পুনরায় সোফায় বসেছে। আকাশ বড় ভাইয়ের সাথে বাড়ির বাহিরে গেছে। রাগে গজগজ করতে করতে বাড়ির বাহিরে বেরিয়ে যায় আমজাদ শেখ আর ওনার বড় ভাই আজলান শেখ। রান্নার দিকটা দেখার জন্য দুই ভাই এগিয়ে যায়। প্যান্ডেল ডেকোরেশনের দিকটা আকাশের ফুপা দেখছেন। দুপুরের পর রাহাকে সাজানোর জন্য পার্লার থেকে বিউটিশিয়ান আসে। রাহার ভারী মেকআপ পছন্দ নয়, তাই বিয়ের দিন লাইট মেকআপ করেছিল। কিন্তু আজ তার ননদরা বলছে তাকে ভারী মেকআপ করতেই হবে, তাই চুপচাপ বসে আছে আর মেকআপ আর্টিস্ট রাহাকে সাজিয়ে দিচ্ছে। মেরুন রঙা লেহেঙ্গার সাথে ভারী মেকআপ রাহাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে, তবে আসল চেহারা ঢাকা পড়েছে ভারী মেকআপের আড়ালে। সবাই নতুন বউয়ের সাথে সেলফি তুলতে ব্যস্ত। নতুন বউদের সাথে যেমন লাজুকতা মিশে থাকে, নতুন বউদের মাঝে যেমন লাজুকতা মিশে থাকে, তার বিন্দুমাত্র লাজুকতা নেই রাহার মাঝে। তাকে দেখে মনে হচ্ছে বিয়েটা তার হয়নি, সে নিজেই বিয়ে খেতে এসেছে। যে যা জিজ্ঞেস করছে ফটাফট উত্তর দিচ্ছে। সবাই বুঝতে পারছে রাহা চঞ্চল প্রকৃতির মেয়ে। রাহাকে রুম থেকে বের করে নিচে নিয়ে আসা হয়। আকাশ তৈরি হয়, নিজের রুম থেকে বেরিয়ে আসে। সিঁড়ির কাছে এগিয়ে আসতেই চোখ পড়ে সোফায় বসে থাকা মেরুন রঙা লেহেঙ্গা পরিহিত রমণীর দিকে। রমণীর টকটকে লাল ঠোঁট একটু পরপর মুচকি হাসছে। আকাশ ডান হাতটা বুকের বাঁ পাশে রেখে জোরে শ্বাস টেনে নেয়। তারপর ধীর পায়ে সিঁড়ি বেয়ে নামতে শুরু করে। আকাশ নিচে নেমে আসতেই কয়েকজন বলে ওঠে, ওই তো নতুন জামাই চলে এসেছে। সকলের সাথে সাথে রাহাও চোখ তুলে তাকায়। চোখাচোখি হয় দুজনের। রাহা চোখ নামিয়ে নেয়। আকাশ কাছ থেকে দেখতে থাকে নিজের পিচ্চি বউটাকে। রাহার বাবার বাড়ি থেকে লোকজন আসে। সকলকে দেখে রাহার হাসি চওড়া হয়। রাহা আর আকাশকে স্টেজে বসানো হয়। ফটোশ্যুট হয় দুজনের, সাথে বাড়ির সকলের। হাসি আনন্দে সময় গড়িয়ে যায়। স্টেজ থেকে একে একে নেমে আসে সবাই। আকাশ রাহার হাত ধরে
স্টেজ থেকে নামার জন্য উদ্যত হয়। সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে সমুদ্র, কথা বলছে অসীমের সাথে। আপাতত অসীমকে ছাড় দেওয়া হয়েছে, সুযোগ বুঝে উদ্যম মাধ্যম দেবে। সিঁড়ি বেয়ে নামার সময় লেহেঙ্গার সাথে হিল বেঁধে হোঁচট খায় রাহা। পড়ে যেতে যেতে হাত বাড়িয়ে খামচে ধরে সমুদ্রের পাঞ্জাবি। রাহার হাতের ধাক্কায় উপর হয়ে নিচে পড়ে যায় সমুদ্র। টাল সামলাতে না পেরে রাহার সাথে সাথে আকাশ নিজেও হোঁচট খায়। কোনো মতে নিজেকে ব্যালেন্স করে সোজা হয়ে দাঁড়ায় রাহা। নিচের দিকে তাকাতেই দেখে সমুদ্রের পাঞ্জাবি ছিঁড়ে গেছে ওপর থেকে নিচ পর্যন্ত। উপস্থিত সকলে তাকিয়ে আছে নিচে পড়ে থাকা বাড়ির বড় ছেলে সমুদ্র শেখের দিকে আর আকাশ রাহার দিকে। কয়েকজন দৌড়ে এসে সমুদ্রকে টেনে দাঁড় করায়। সোজা হয়ে দাঁড়াতেই পাঞ্জাবির ছেড়ে যাওয়া অংশটুকু নিচে ঝলে পড়ে, যা দেখেই ফিক করে হেসে ওঠে অসীম। ওর সাথে যোগ দেয় আরও অনেক। এমন একটা কাণ্ড ঘটিয়ে রাহা অনুতপ্ত না হয়ে মুখ লুকিয়ে হাসে। আকাশ দেখতে পায় ওর পিচ্চি বউ অঘটন ঘটিয়ে মুচকি মুচকি হাসছে। অসীম বড় ভাইয়ের পেছনে দাঁড়িয়ে পাঞ্জাবির ছেঁড়া ঝুলে থাকা অংশটুকু হাত দিয়ে তুলে পিঠের সাথে ধরে বলে, ভাবি তো দারুণ কাজ করলো। বাসরের মান সম্মান খেয়ে দিল এক থাবায়। অসীমের এমন কথা শুনে হো হো করে হাসতে শুরু করে অনেকেই। রাহা চড়ে হাসতে যাবে তার আগেই আকাশ হাত দিয়ে চেপে ধরে রাহার মুখ। কানের কাছে মুখ নিয়ে বলে, হাসছো কেন? চুপচাপ থাকো, সবাই পচে বলবে। রাহা আকাশের হাত সরানোর জন্য ছটফট করতে লাগলো। হাসবে না একদম, চুপচাপ দাঁড়াও। বলেই মুখ থেকে হাত সরিয়ে নেয়। সমুদ্র এদিক ওদিক তাকিয়ে দেখে সবাই ওর দিকে তাকিয়ে আছে। ওর বউটাও হিহি করে হাসছে, সেই সাথে কাজিন মহল আর বেয়ানগুলো। ঘাড় ঘুরিয়ে পেছনে ছিঁড়ে যাওয়া পাঞ্জাবি দেখার চেষ্টা করে। ছেঁড়া অংশটুকু অসীম ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। রাহার হাত ধরে বড় ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আকাশ। রাহা অনুতাপের স্বরে বলে, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি। না না, ঠিক আছে, সমস্যা নেই। আকাশ রাহার হাত ছেড়ে নিঝুমের দিকে তাকিয়ে বলে, নিঝুম, ওকে নিয়ে ভিতরে যা। ভাইয়ের কথা মতো রাহার হাত ধরে ভেতরের দিকে এগিয়ে যায়। সাথে বাড়ির বাকি মেয়েরা আর রাহার কাজিনরাও যায়। ভেতরে যেতে যেতেও মুচকি মুচকি হাসে রাহা। নিজের বাড়িতে থাকলে এমন পরিস্থিতিতে গড়াগড়ি করে হাসতো। আকাশ ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে বলে, কাল রাতে সালাম করতে যেয়ে নিজেই ধপাস করে পড়লো। সকালে ঘুম থেকে উঠে আবোল তাবোল বকলো। কেঁচো দেখে ভয় পেয়ে অন্যদের শরীরের ওপর ছুঁড়ে মারলো। আর এখন ভাসুরের পাঞ্জাবি ঝুলঝুলা করে দিল। হোঁচট খেয়ে ভালো কথা, ভাইয়ের পিঠে থাবা বসাতে হলো। আমার বেচারা ভাইটার কি অবস্থা করেছে। ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলে, ব্যথা পেয়েছো ভাইয়া? না, ঠিক আছি আমি। পাশ থেকে আকাশের বন্ধু বলে, ভাই, তোর বউ এটা কি করলো? ঠিকভাবে দেখতেই পারলাম না। কেন দেখতে পাসনি? অন্যদিকে তাকিয়েছিলাম তো। আচ্ছা, রাহাকে আবার ডাকি, তুই ভাইয়ের জায়গায় দাঁড়িয়ে থাকবি, তাহলে ভালোভাবে ফিল করতে পারবি। না ভাই, দরকার নেই। সমুদ্র বাড়ির ভেতর এগিয়ে যায়। ছোট ভাই বড় ভাই বন্ধুগুলো হো হো করে হাসতে থাকে সমুদ্রে যাওয়ার পথে তাকিয়ে। জীবনের প্রথম এমন কিছু ঘটলো সমুদ্রের সাথে। বিড়বিড় করে বলে, ভালো হয়েছে যে পাঞ্জাবি ধরেছিল, প্যান্ট ধরলে তো সব শেষ। আল্লাহ বাঁচিয়েছে আমাকে। আকাশের পালা এবার শ্বশুরবাড়ি যাওয়া। সব গোছগাছ হয়ে গেছে, একটু পরেই বের হবে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আকাশ বড় ভাই আর ফ্রেন্ডদের সাথে কথা বলছে বাড়ির বাহিরে দাঁড়িয়ে। রাহা সোফায় বসে আছে, ওকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেকেই। অসীম রাহার কাজিনদের পাশে গিয়ে দাঁড়ায় ভদ্র ছেলের মতো। সালাম দিয়ে ঢং করে বলে, বেআইন সাহেবেরা কেমন আছেন সবাই? মেয়েগুলো ঢং করেই বলে, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন বিআই মশাই? এতক্ষণ ভালোই ছিলাম। কেন এখন ভালো নেই? আপনাদের সাক্ষাৎ পেয়ে এখন অনেক ভালো আছি। সকলেই একসাথে বলে, ও, তা বেআইন সাহেবেরা এখানে দাঁড়িয়ে থাকবেন নাকি আমার সাথে যাবেন? আপনার সাথে কেন যাব বিআই মশাই? আমাদের বাড়িতে এসেছেন, আপনাদের তো সেভাবে আপ্যায়ন করা হলো না। আমার সাথে চলুন, আপনাদের জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছি।
সে কখন সময়ের অভাবে বলতে পারছিলাম না। কি সারপ্রাইজ বিআই মশাই? গেলেই দেখতে পাবেন, বলে দিলে আর সারপ্রাইজ রইলো কোথায়। হুম, তাও ঠিক। তাহলে চলুন আমার সাথে। আচ্ছা চলুন। রাহার মামাতো ফুফাতো আর বড় ভাইয়ের সাথে মিলিয়ে 5 জন মেয়ে। সকলের বয়স 15 থেকে 20 বছরের মধ্যে, আর অসীমের বয়স 21 বছর। 5 জনকে সাথে নিয়ে বাড়ির বাহিরে বেরিয়ে আসে। 5 জনের জন্য কি প্ল্যান তৈরি করে রেখেছে এই হাড়বজ্জার ছেলে অসীম কারো ধারণাতেই নেই। এর মাথায় সবসময় শয়তানি বুদ্ধি কিলবিল করে, সবসময় এর ওর পেছনে লাগবেই। কিন্তু এই যাত্রায় বেঁচে যায় 5 জন মেয়ে। অসীম যে নিজের সাথে করে রাহার কাজিনদের নিয়ে যাচ্ছে, এই দৃশ্য নজরে আসে আকাশের। আকাশ অসীমের সাথে মেয়েগুলোকে দেখেই বুঝতে পেরেছে ওর হাড়বজ্জাত ভাই কিছু একটা প্ল্যান করেছে মেয়েগুলোকে শায়েস্তা করার জন্য। বিয়ের দিন বিয়ের গেটে এই মেয়েগুলোই অসীমকে মরিচ দেওয়া মিষ্টি খাইয়েছিল মিষ্টি মিষ্টি কথা বলে। তারই প্রতিশোধ নেওয়ার জন্য যে অসীম কোনো প্ল্যান করেছে বোঝা শেষ আকাশের। দ্রুত অসীমের দিকে যেতে যেতে ডেকে বলে, অসীম, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। ভাইয়ের ডাক শুনে ভাইয়ের দিকে তাকায়। এদিকে আয়। আসছি ভাইয়া, 5 মিনিট। 1 মিনিটও না, তাড়াতাড়ি আয়। আপনারা সবাই ভিতরে যান। হ্যাঁ। 5 জন সম্মতি দিয়ে ভেতরের দিকে আগায়। অসীম বুঝতে পারে ওর ভাইয়া ইচ্ছে করেই মেয়েগুলোকে ওর হাত থেকে বাঁচিয়ে দিল। ওর প্ল্যান যে বুঝতে পেরে গেছে, আকাশ এটা বুঝতে দিলে চলবে না। তাই বলে, ভাইয়া, তুমি বেআইন সাহেবাদের ভিতরে পাঠিয়ে দিলে কেন? তাদের আমি সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তো। তুই কি সারপ্রাইজ দিতে চাইছিলি সেটা খুব ভালো করেই জানি আমি। আর কিছু নাকি ব্যাংক প্যাকিং করে গিফট দিতে চাইছিলি। ওই বাড়ির লোকদের সাথে উল্টাপাল্টা কিছু করলে খবর আছে তোর। মুখ ছোট করে বলে, এরকম কিছু করতে চাইনি। বলেই অন্যদিকে চলে যায়। বিড়বিড় করে বড় ভাইয়ের গোষ্ঠী উদ্ধার করে দেয়। সবকিছু চুকিয়ে এবার পালা আকাশের শ্বশুর বাড়ি যাওয়া। বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে সবাই। রাহার মুখ খুশিতে চকচক করছে। বাবার বাড়ি যাবে বলে কথা। সকলের কাছ থেকে বিদায় নিয়ে কারোর দিকে এগিয়ে যায় আকাশ রাহার হাত ধরে। ওদের সাথে সাথে আরো অনেকেই এগিয়ে যাচ্ছে। হঠাৎ রাহা একজনের লেহেঙ্গাতে পাড়া দিয়ে ধরে না দেখেই মেয়েটি সামনের দিকে পা বাড়াতেই হুমড়ে খেয়ে পড়ে সামনের দিকে। আর সামনে যারা দাঁড়িয়েছিল তারাও মেয়েটির ধাক্কায় ওপর হয়ে পড়ে যায়। মুহূর্তেই কি থেকে কি ঘটে গেল বুঝতেই পারল না কেউ। অঘটন ঘটিয়ে চোরের মতো চোখ মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল রাহা। ওর কি দোষ? মেয়েটাই তো ওর সামনে চলে এসেছিল। ও কি ইচ্ছে করে পাড়া দিয়েছিল নাকি? কাট। ও কি ইচ্ছে করে পাড়া দিয়েছিল নাকি? কয়েকজন এসে টেনে দাঁড় করায় সবাইকে। এক একজনের ড্রেস এলোমেলো হয়ে খুলে যাওয়ার জোগাড়। আকাশ রাহার মুখের দিকে তাকায়। আকাশের বোঝা শেষ। এই অঘটনাকারী ঘটিয়েছে। এর চোখ মুখ তাই বলছে। আজলান শেখ বলে, তোমরা পারলে কিভাবে? নীরা ধাক্কা দিয়েছে। নীরা বলে, আমার লেহেঙ্গায় কে যেন পাড়া দিয়ে ধরেছিল, তাই পড়ে গেছি। কে পাড়া দিয়েছে? আজলান শেখ কিছুটা রাগে স্বরে বলে। আজলান শেখ ভাবছে এই কাজ অসীম করেছে, কারণ এইসব উদ্ভট কাজ অসীম ছাড়া আর কেউ করে না। শুধু যে উনিই ভাবছে তেমন নয়, আরও অনেকে এটাই ভাবছে অসীম করেছে এমন। সকলেই রেগে অসীমের দিকে তাকায়। ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা অসীম সকলের দিকে তাকিয়ে বলে, তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমি পাড়া দিইনি, নীরা দিছে। নীরা তেড়ে এসে বলে, তুই করেছিস, আমি জানি। একদম আমার কাছে আসবি না বলছি। আমার ঠেকা পড়েছে তোর ওই 2 টাকা লেহেঙ্গায় পাড়া দেওয়ার। আমি ফেললে তোকে এইভাবে ফেলতাম না, গোবর দেওয়া পানিতে চুবাতাম ঘাড়ে ধরে। বলেই দৌড়ে চলে যায়। নীরা অসীমের পেছন পেছন যেতে যেতে বকাবকি করতে থাকে। আমজাদ শেখ নিজের সুপুত্রকে পেছন থেকে বকতে থাকেন। এই ছেলে ছোট বড় কাউকেই শান্তি দেয় না। আকাশ রাহার দিকে তাকিয়ে রইল। যে দোষ করল সে বেঁচে গেল,
আর যে কিছুই করলো না, সেই সকলের রোষানলের শিকার হলো। কারে উঠে বসে আকাশ, পাশে বসে রাহা। আস্তে ধীরে রাহার বাবার বাড়ির সকলেই আকাশদের বাড়ি থেকে বেরিয়ে যায়। কার প্রবেশ করে রাহাদের বাড়িতে। কার থেকে নেমে আকাশকে রেখে বাড়ির ভেতর চলে যায় রাহা। হাঁ করে তাকিয়ে রইল আকাশ। রাহার বড় ভাই রিশাদ আকাশকে বাড়ির ভেতর নিয়ে আসে, আর সাথে সকল গেস্ট প্রবেশ করে। রাহাকে একা ভেতরে আসতে দেখে রাহার মা, দাদি, মামি, ফুপি সকলেই অবাক হয়ে তাকিয়ে আছে। একটু পরে রিশাদ আকাশকে নিয়ে প্রবেশ করে। রাহা আগে আগে চলে আসায় রাহার দাদি রাহাকে বলে, কি রে, তুই জামাই রেখে ঢ্যাং ঢ্যাং করতে করতে আগে আগে আসলি কেন? রাহা সোফায় আয়েশ করে বসে বলে, কেন, ওনার কি পা নেই? কোলে তুলে নিয়ে আসতে হবে? বিয়ের পর জামাই নিয়ে প্রথম বাপের বাড়ি আসলি, দুজনে একসাথে ভেতরে আসবি না? গাধি মেয়ে, আগে আগে নাচতে নাচতে চলে আসলি। কেন একসাথে আসতে হবে, এটা নিয়ম? তুই বেশি কথা বলিস, এখন চুপ করে থাক। রাহা চুপ তো করেই না, উল্টো বলে, চুপ করে থাকবো কেন? মুখ আছে কথা বলার জন্য, কথা বলবোই। হ্যাঁ হ্যাঁ, তুই কথা বল, আমরাই মুখ কান বন্ধ করে থাকি। আকাশের দুই ফ্রেন্ড আকাশ আর রিশাদের পাশে দাঁড়িয়ে আছে। দাদি নাতিনের কথা শুনে মুচকি মুচকি হাসছে। আকাশ তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর বউ যে শুধু একটা পিচ্চি মেয়ে তা নয়, এক নাম্বারের বাচাল মেয়ে, একটা চঞ্চল দুষ্টু প্রকৃতির মেয়ে, সেই সাথে অঘটন ঘটাতে উস্তাদ। 24 ঘন্টায় সব বুঝে গেছে আকাশ। 24 ঘন্টায় 4 বার অঘটন ঘটিয়ে ফেলেছে। রাহার ভাবি রাহার উদ্দেশ্যে বলে, রাহা, আকাশ ভাইকে তোমার রুমে নিয়ে যাও। আর রিশাদ, তুমি ওনাদের দুজনকে গেস্ট রুম নিয়ে যাও, ফ্রেশ হয়ে নিক। রিশাদ আকাশের ফ্রেন্ড দুজনকে সাথে করে গেস্ট রুমের দিকে এগিয়ে যায়। সাথে রাহার আর আকাশের লাগেজটাও নিয়ে গেছে, রাহার রুমের সামনে রেখে যাবে। রাহাকে বসে থাকতে দেখে রিশাদের বউ আবার বলে, রাহা যাও, আকাশ ভাইয়াকে তোমার রুমে নিয়ে যাও, ফ্রেশ হয়ে নাও দুজনেই। রাহার ইচ্ছে না থাকা সত্ত্বেও সোফা থেকে উঠে দাঁড়ায়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলে, আসুন। আকাশ রাহার সাথে যেতে শুরু করে। প্রথম সিঁড়িতে পা দিয়ে দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেই মুখ থুবড়ে পড়ে রাহা। আকাশ ধরবে যে সে সুযোগটুকু পায় না। সোফার কাছ থেকে সকলেই দৌড়ে আসে সিঁড়ির কাছে। রাহা তো বাড়ি কাঁপিয়ে চিৎকার করে ওঠে। আকাশ দ্রুত ধরে রাহাকে। রাহার ভাবি আর মাও ধরে। রাহার মা বলে, কিভাবে পারলি? কাঁদতে কাঁদতে বলে, লেহেঙ্গাতে পা বেঁধে। রাহার দাদি বলে, লেহেঙ্গা দুই হাতে ধরে হাঁটবি না? গেলি তো পড়ে, পেলি তো ব্যথা। বুড়ি, তুমি চুপ করো। আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, তুমি না কেঁদে আমাকে কথা শোনাচ্ছ? রাহার ভাবি বলে, কোথায় ব্যথা পেয়েছো? হাঁটুতে আর কুনুইতে। রিশাদ দৌড়ে এসেছে বোনের চিৎকার শুনে। উতলা হয়ে বলে, কি হয়েছে রাহার? লেহেঙ্গাতে পা বেঁধে। রিশাদ ওর মায়ের দিকে তাকিয়ে বলে, দুবার তো অন্যকে ফেললি, এবার নিজেও পেললি। কোথা থেকে ব্যথা পেয়েছিস? হাঁটুতে আর কুনুইতে। অনেক ব্যথা পেয়েছিস? হুম। রাহার দাদি রাহার দিকে তাকিয়ে বলে, আম্মু জানো তোমার এই গুণধর মেয়ে কি করেছে শ্বশুরবাড়িতে? না বললে জানবো কিভাবে কি করেছে? স্টেজ থেকে নামার সময় পড়ে যেতে নিয়েছিল, তখন আকাশের বড় ভাই সমুদ্র ভাইয়া পিঠ খামচে ধরে পড়ায় হাত থেকে বাঁচার জন্য। ও তো বেঁচে যায়, কিন্তু সমুদ্র ভাইয়াকে উপর করে ফেলে দেয়। ক্ষত হয়নি ওনার পাঞ্জাবি, ছিঁড়ে ঝুলিয়ে দিয়েছে শত শত মানুষের সামনে। কি করেছিস রে গাধি? শেষ পর্যন্ত ভাসুরের মান সম্মান নিয়ে টানাটানি। দাদির কথা শুনে উপস্থিত কয়েকজন ফিক করে হেসে ওঠে। মুহূর্তেই মুখে হাত চেপে হাসি দমন করে নেয়। রিশাদ পুনরায় বলে, আবার আসবে সময়, আরেক ঘটনাটি ঘটিয়ে এসেছে। আবার কি করেছে? আকাশ এক বোনের লেহেঙ্গায় পাড়া দিয়ে উপুর করে ফেলে দিয়েছে। মেয়েটা একা পড়লেও একটা কথা ছিল, পড়তে পড়তে সাথে আরও কয়েকজনকে সাথে নিয়ে পড়েছে। আমার এই গুণধর বোনের অঘটনা ঘটিয়ে এমন ফেস করে দাঁড়িয়েছে যেন সে ইহজগতে নেই। লজ্জায় তো আমার মাথা কাটা যাচ্ছিল। আর কি কি করেছে কে জানে।
পাশ থেকে রাহার মামি বলে, এসব কথা বাদ রাখো এখন। মেয়েটাকে ধরে দাঁড় করাও, অনেক ব্যথা পেয়েছে হয়তো। আকাশ আর রিশাদ রাহাকে ধরে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু রাহার পা মচকে গেছে। দাঁড়িয়ে আবার বসে পড়ে। ভাইয়ের হাত ধরে বলে, আমি হাঁটতে পারবো না, অনেক ব্যথা করছে ভাইয়া। ওকে কোলে তুলে রুমে রেখে আয় রিশাদ। দাদির কথা মতো বোনকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আকাশকেও আসতে বলে। রাহার রুমে এসে রাহাকে বেডে বসিয়ে দেয়, লাগেজের ভেতরে এনে দিয়ে বলে, তুই চেঞ্জ করে নে। আকাশ, ডোর লকটা করে দাও। বলে রুম থেকে বেরিয়ে যায় রিশাদ। আকাশ ডোর লক করে রাহার দিকে ফিরে তাকায়। রাহাও ওর দিকে তাকিয়ে আছে। আকাশ এগিয়ে এসে দাঁড়ায় রাহার সামনে। রাহার চোখ দুটো লাল হয়ে আছে, পানিতেও টইটম্বর। বেশ ব্যথা পেয়েছে বোঝা যাচ্ছে। রাহার পায়ের সামনে বসে দুই পায়ে ভর করে। দেখি কোথায় কোথায় ব্যথা পেয়েছো। বলে রাহার লেহেঙ্গা উঁচু করতে নেয়। রাহা আটকে দিয়ে বলে, বেশি ব্যথা পাইনি, সেরে যাবে। আমি দেখবো, তুমি হাত সরাও। রাহা হাত সরিয়ে সোজা হয়ে বসে। লেহেঙ্গা হাঁটু পর্যন্ত তুলে দেখে দুই হাঁটুতে ছিলে গেছে সিঁড়ির সাথে লেগে। ডান পায়ের গোড়ালির উপরে লাল হয়ে ফুলে উঠেছে। পায়ের দিকে দৃষ্টি রেখেই বলে, দেখে হাঁটবে না? এতটা বেখেয়ালি কেন তুমি? সাবধানে চলাফেরা করবে সব সময়। কতটা ব্যথা পেয়েছো দেখেছো? আমি এর আগে কখনো শাড়ি বা লেহেঙ্গা পরিনি, তাই বারবার পায়ের সাথে পেঁচিয়ে যায়। এসব শাড়ি লেহেঙ্গা আর পরতে হবে না। কাল বাড়ি ফেরার পথে ড্রেস কিনে দেব। আজকের মতো তোমার আগের ড্রেস পরে নাও। আচ্ছা। একা চেঞ্জ করতে পারবে নাকি কাউকে আসতে বলবো? একাই পারবো, শুধু লেহেঙ্গার আর সেফটি পিন একটু খুলে দিন, পেছনেরগুলো। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। রাহার হাত ধরে কনুই দেখে। কনুইতেও ছিলে রক্ত জমাট বেঁধে গেছে। রাহা একটু উল্টো ঘুরে বসে। পিঠের দিকে ওড়নায় লাগানো সেফটিপিনগুলো খুলে দেয় আকাশ। চুলগুলো দেখিয়ে রাহা বলে, এগুলোও খুলে দিন। আকাশ একে একে চুলে লাগানো ক্লিপগুলো খুলে দেয়। রাহা গা থেকে লেহেঙ্গার ওড়নাটা খুলে বেডের উপর রেখে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ডান পায়ে ভর করতে পারে না। ব্যথায় মুখ দিয়ে মৃদু শব্দ বেরিয়ে আসে। বেডের উপর ভর করে দাঁড়ায়। কাউকে ডাকবো? না। ব্যথাতে তো দাঁড়াতেই পারছো না। পারবো আমি। বলেই আস্তে আস্তে খুঁড়ে খুঁড়ে হেঁটে আলমারির সামনে গিয়ে দাঁড়ায়। থ্রি পিস বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। আকাশ হতাশ দৃষ্টিতে ওয়াশরুমের বন্ধ ডোরের দিকে তাকিয়ে থাকে। তারপর লাগেজ খুলে নিজের ড্রেস বের করে চেঞ্জ করে নেয়। রাহা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে। হাতে মেরুন রঙা লেহেঙ্গাটা চেয়ারের ওপর রেখে বেডে গিয়ে শুয়ে পড়ে। আকাশ এক নজর রাহার দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। খাবার নিয়ে এসে ডোর নক করে রিশাদের বউ নীলা। আকাশ গিয়ে ডোর খুলে দেয়। খাবার নিয়ে ভেতরে প্রবেশ করে নীলা। বেডে শুয়ে থাকা রাহার দিকে তাকিয়ে বলে, শরীর খারাপ লাগছে? ক্লান্ত লাগছে। খেয়ে রেস্ট নাও, ভালো লাগবে। পাশ থেকে আকাশ বলে, পেনকিলার আছে ভাবি? হ্যাঁ আচ্ছা। রাহার জন্য একটা পেনকিলার দিয়ে যাবেন, আর ক্ষতস্থানে দেওয়ার জন্য একটা মলম। আচ্ছা, আপনাদের খাবার বেড়ে দিয়ে নিয়ে আসছি। বেড়ে দিতে হবে না, আপনি মলম আর পেনকিলার নিয়ে আসুন। নীলা চলে যায়। একটু পরে মলম আর পেনকিলার নিয়ে আসে, দিয়ে আবার চলে যায়। ডোর লক করে আকাশ নিজেই খাবার বেড়ে নেয় অল্প অল্প করে দুজনের জন্য। যদিও এখন খেতে ইচ্ছে করছে না, তবুও ভদ্রতার খাতিরে খেতে হবে। কষ্ট করে রান্না করে আবার রুম অবধি বয়ে এনেছে। রাহা উঠো, খাবার খেয়ে পেনকিলার খেয়ে নাও। খেতে ইচ্ছে করছে না, আপনি খান। ইচ্ছে করছে না বললে হবে না, উঠো তাড়াতাড়ি। বলেই হাত ধরে টেনে শোয়া থেকে বসায়। আস্তে ধীরে দুজনেই খেয়ে নেয়। বাকি খাবার আকাশ ঢেকে রেখে দেয়। পেন কিলার খেতে দিয়ে ফোন হাতে নিয়ে ওর ফ্রেন্ডের ফোনে কল করে। কল রিসিভ করে কানে নিয়ে ওপাশ থেকে আকাশের ফ্রেন্ড নিলয় খোঁচা দিয়ে বলে, নতুন জামাই যে, রুমে ঢোকে আর বের হলেন না তো? নতুন বিয়ে করেছি, রুমে থেকে বের কেন হব? আমরা তো আর বিয়ে করিনি, তাই না? হ্যাঁ, তোরা তো বিয়ে করেছিস অবশ্যই,
কিন্তু আমার মতো করে তো আর করিসনি, তাই না? খোঁচা দিবি না আকাশ। খোঁচাটা প্রথমে দিয়েছিল কে? আচ্ছা বাদ, কি বলবি বল। কি করছিস তোরা? বিশ্রাম নিচ্ছি। খেয়েছিস? হ্যাঁ, টেসে টেসে খাইয়ে সেরেছে সবাই। পেট এখন টাই টুসর হয়ে গেছে। মুখ আছে কি করতে? কমিয়ে দিতে বলতে পারলি না? শোনো না তো কেউ। ভালোই হয়েছে, কম খাওয়ালে আবার বলতি তোর শ্বশুর বাড়ি গিয়েছিলাম, পেট ভরে খেতে দেয়নি। এতটা অকৃতজ্ঞ না আমরা, বুঝেছিস। জানি তো, সেজন্যই মাসে 2 দিন ট্রিট দিলেও বলিস বছরে একটা দিন ট্রিট দিস না। বেটা নতুন বিয়ে করছিস, বউ নিয়েই শুয়ে থাক শীতের মধ্যে। শুধু শুধু কল করে কোনো ডিস্টার্ব করিস। খোঁজ না নিলেও তো বলতি শ্বশুর বাড়িতে এসে ফ্রেন্ডের ভুলে গেছে। যা বলবো না, ফোন রাখ, বউয়ের সাথে কথা বলবো। নিজে তো বউয়ের কাছেই রয়েছেন, বউয়ের থেকে দূরে থাকার যন্ত্রণা বুঝবে কিভাবে। যা, তোর বউ আজ তোর কল রিসিভ করবে না, আমি দোয়া করে দিলাম। ফোন স্পিকারে থাকায় আকাশের আরেক ফ্রেন্ড রাফি আকাশের কথাগুলো শুনেছে। শেষের কথাগুলো শুনে নিজেও জোরে বলে, আমিন। তোর দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন। নিলয় ফোন লাইনটা কেটেই রাফির দিকে ঝুঁকে রাফির বাহুতে কেল বসিয়ে বলে, শকুনের দায় গরু মরে না। রাফি নিলয়কে একটা কিল বসিয়ে দেয়। তারপর নিলয়কে ঠেলে বেড়ে ফেলে দিয়ে নিলয়ের 2 পায়ের উপর শক্ত হয়ে উঠে বসে। বলে, মারলি কেন বল? নিলয় আরেক কেল বসিয়ে বলে, আবার মেরেছি, কি করবি তুই? তোর পেটে সব খাবার এখন বের করব। যেখান দিয়ে গিলেছিস সেখান দিয়ে। বলেই নিলয়ের পেটের ওপর উঠতে নেয়। নিলয় আর রাফি ছোটখাটো একটা যুদ্ধ শুরু করে বেডে শুয়ে শুয়ে। ওদের দুজনের হই হল্লা শুনে কল লাইন কেটে দেয় আকাশ। আকাশ মাঝে মধ্যে ভেবে পায় না ওর মতো শান্তশিষ্ট ছেলে ওদের দুজনের মতো বদের হাড্ডির সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করলো, আর ওদের দুজনের সাথে এতগুলো বছর কাটিয়ে দিল। রাহার হাতে আর পায়ের হাঁটুতে মলম লাগিয়ে দেয় আকাশ। তারপর বেডে শুয়ে পড়তে বলে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে বেডের দিকে তাকিয়ে দেখে রাহা ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। আকাশ নিজেই লাইট অফ করে ড্রিম লাইট অন করে বেডে গিয়ে রাহার পাশে শুয়ে পড়ে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও রাহার ঘুমায় না। একটু পর পর একাত হতে ওকাত হয়, যার দরুন ব্ল্যাঙ্কেটের ভেতর ঠান্ডা ঠান্ডা বাতাস প্রবেশ করে। আর আকাশের ঘুমের সমস্যা হচ্ছে। বিয়ের তোড়জোড়ে ঘুম হয় না কয়েকদিন ধরে। আজকে ঘুম পাচ্ছে, কিন্তু রাহা নড়াচড়া করে ঘুমের 12টা বাজিয়ে দিচ্ছে। আকাশ রাহার দিকে ফিরে বলে, চড়ুই পাখির বাচ্চার মতো এত ছটপট করছো কেন? আকাশের কথা শুনে আকাশের দিকে ফিরে তাকায় রাহা। কোনো রকম ভনিতা ছাড়াই বলে, ঘুম আসছে না। কেন? আমার একা একা ঘুম আসে না। একা কোথায়? আমি তো আছি। আমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। আকাশের চোয়াল ঝুলে যায়। তারপর চোখ দুটো ছোট ছোট করে বলে, কাল তো একাই ঘুমিয়েছিলে, আবার জড়িয়েও ধরতে হয়নি। বিয়ের জন্য কয়েকদিন ধরেই ঘুম হচ্ছিল না ঠিক মতো, তাই গতকাল ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আজ ঘুম আসছে না। কার সাথে ঘুমাতে তুমি? দাদির সাথে। আমি ছোটবেলা থেকেই দাদির সাথে ঘুমাতাম। ছোট থেকেই দাদি জড়িয়ে ধরে আদর করে ঘুম পাড়াতো, আর আমার সেই অভ্যাস হয়ে গেছে। এখন কেউ জড়িয়ে না ধরলে ঘুম আসে না। রাহার কথা শুনে আকাশ নিজেই এগিয়ে যায় রাহার দিকে। রাহাকে টেনে বুকের মাঝে আগলে নেয় 2 হাতে। বুকে চেপে ধরে বলে, এখন চুপচাপ ঘুমাও, একটা কথাও বলবে না, নড়াচড়াও করবে না। আচ্ছা। বলেই চোখ বন্ধ করে নেয় রাহা। কিন্তু ওর শরীরে জোরে বয়ে চলেছে অদ্ভুত এক শিহরণ। বুকের ভেতর হাতুড়ে পেটা হচ্ছে তুমুলভাবে। কিন্তু আকাশের আলিঙ্গনে এসে অনেক ভালো লাগছে। এর আগে কখনো অন্য কারো আলিঙ্গনে এসে এত ভালো লাগেনি। চোখ দুটো বন্ধ করে আকাশের বুকে কান পেতে হার্টবিট শুনতে থাকে। পরদিন দুপুরে আকাশের বাবা আমজাদ শেখ ছেলে আর ছেলের বউকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ওনার সাথে অসীমও এসেছে। দুজনকে রিশাদ বাড়ির ভেতর নিয়ে আসে। সকলের সাথে কৌশলদারি শেষে সোফায় বসতে দেওয়া হয় দুজনকে। আকাশ, রাফি আর নিলয় ছাদ থেকে নেমে আসে। ছাদে দাঁড়িয়ে থেকেই দেখছে বাবা ভাইকে আসতে। রাহাও নিজের রুম থেকে বেরিয়ে আসে। শ্বশুর আর দেবরকে দেখে সালাম দিয়ে এগিয়ে যায়।
সালামের জবাব দিয়ে আমজাদ শেখ রাহাকে নিজের পাশে বসার জন্য জায়গা করে দেয়। রাহা শ্বশুরের পাশে বসে। অসীম বাড়ির চারদিকে নজর বোলাচ্ছে। বাড়ির সকল মেহমানরা চলে গেছে, তাই বাড়ি ফাঁকা হয়ে আছে। সিঁড়ি বেয়ে নামার সময় আকাশ দেখতে পায় ওরা বাবা রাহা আর রাহার দাদির সাথে কথায় মশগুল হয়ে গেছে। অসীম এদিক সেদিক তাকাচ্ছে। মিলা ট্রে হাতে এগিয়ে আসছে কিচেন থেকে। মিলার পেছন পেছন রাহার মা আয়শা খানম। ড্রয়িং রুমে আর কেউ নেই। আকাশ, নিলয় আর রাফি এগিয়ে এসে দাঁড়ায় সোফার কাছে। আকাশ ওর বাবাকে সালাম দেয়, সাথে নিলয় আর রাফিও। সালামের জবাব নেন আমজাদ শেখ। মিলা ওদের তিনজনকে সোফায় বসতে বলে। সেমাই, পায়েস, মিষ্টি আর দই এগিয়ে দেয় সোফায় বসে থাকা সকলের দিকে। আমজাদ শেখ রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ, বাবা, ব্যয়কে দেখতে পাচ্ছি না যে? আব্বু একটু অফিসে গিয়েছেন, একটু পরেই চলে আসবে। আমি যেতে চেয়েছিলাম কিন্তু আব্বু আমাকে বাড়িতে থাকতে বলে নিজেই চলে গেল। ও, ব্যয় আসুক, আমি ব্যয়ের সাথে খাবো। আয়শা খানম দ্রুত বলে, ই কেমন কথা ভাই সাহেব? আপনি কেন পরে খাবেন? এখন হালকা খাবার খান। রাহার আব্বু আসলে না হয় লাঞ্চ করবেন। সমস্যা নেই বেআইন, ওরা খেয়ে নিক, আমি একটু পরেই খাবো। তা বললে চলবে না, খেতেই হবে আপনাকে। আমজাদ শেখ হেসে বলেন, ঠিক আছে, খাচ্ছি, আপনিও খান তাহলে। না না ভাই সাহেব, আমার মিষ্টি খাওয়া বারণ। আপনি খান, সমস্যা নেই। আপনার শরীর এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে বেটার। ভালো থাকলেই ভালো। আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘজীবী করুক, আমিন। দোয়া করবেন ভাই সাহেব, আর কটা বছর যেন বেঁচে থাকি। শেষের কথাগুলো বলতে যে আয়শা খানমের চোখ দুটো চিকচিক করে ওঠে। রিশাদ মায়ের দিকে তাকিয়ে শাসনের সুরে বলে, আম্মু কি বলছো এসব? এরকম কথা বলতে নিষেধ করছি না। কিচ্ছু হবে না তোমার। সামনের মাসেই ইংল্যান্ড নিয়ে যাব তোমাকে। ওখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে তুমি। শুধু একবার কথা বলো না। আয়শা খানম ছেলের কথা শুনে আর কিচ্ছু বলে না। দুই ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এত খুশি কাট এত সুখী একটা পরিবার থাকতেও ওনার কপালে সুখ হয়তো বেশি দিন টিকবে না। তাই তো আল্লাহ তাআলা এই বিষয়ে কাট তাই তো আল্লাহ তাআলা এই বয়সে এতগুলো রোগ সৃষ্টি করেছেন ওনার শরীরের ভেতর। সেই সব রোগ ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে ওনাকে ভেতর থেকে। ওনার দুটো আশা পূরণ হয়ে গেছে। এখন ছেলেমেয়ের ঘরে নাতি নাতনি দেখে পৃথিবী থেকে বিদায় নিলে আর কোনো অপূর্ণ ইচ্ছা থাকবে না। পূর্ণ তৃপ্তি নিয়ে বিদায় নেবেন পৃথিবী থেকে। ওনার হাজবেন্ড ছেড়ে শুধু শুধু ওনার পেছনে এত টাকা খরচ করছে। উনি তো জানেন খুব বেশি সময় নেই ওনার জীবনে, তাই তো তাড়াহুড়া করে ছোট মেয়েটাকে বিয়ে দিয়ে দিল। আকাশের ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে সম্পর্ক করতে এগিয়েছেন। আকাশ যেমন ভালো ছেলে, তেমন আকাশের ফ্যামিলিও ভালো। উনি জানেন আকাশের ফ্যামিলি ওনার আদরের মেয়েটাকে যত্ন করেই রাখবে। আয়শা খানমের কথা আর ওনার অবস্থা বিবেচনা করে রিশাদ আর রাহার বাবা রেজওয়ান মাহবুব ও রাহার বিয়ে দিতে কাট আয়শা খানমের কথা আর ওনার অবস্থা বিবেচনা করে রিশাদ আর রাহার বাবা রেজন মাহবুবও রাহার বিয়ে দিতে রাজি হয়েছে। না হলে এত ছোট রাহাকে তারা কখনোই বিয়ে দিত না। তারা তো জানেন রাহা কেমন মেয়ে, এক গ্লাস পানি ঢেলে পর্যন্ত খায় না রাহা। ওর সব কাজ মেয়েদার বাড়ির সবাই করে দেয়। রাহার কাজ সারাদিন বাড়িতে দৌড়াদৌড়ি করা আর অকাজ করা। আকাশের বাবা মা রাহার ব্যাপারে সবই জানেন। রাহা কেমন ছটফটে, চঞ্চল, দুরন্ত একটা মেয়ে। রাহাকে ওনাদের বেশ মনে ধরেছিল, তাই তো আর দ্বিমত পোষণ করেনি। আকাশ রাহার বয়স জানার পর দ্বিমত করবে ভেবে রাহার বয়সও বলেনি। মেয়ে দেখার জন্য জোরও করেনি। বয়সের সাথে সাথে রাহাও চেঞ্জ হয়ে যাবে, এই আশায় ছোট রাহাকেই ছেলের বউ করে নিয়ে এসেছেন। রিশাদের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না আকাশ, তাই তো তাকিয়ে আছে শাশুড়ি আর রিশাদের দিকে। কিছু জিজ্ঞেস করবে সেটাও করে না। কিছু জিজ্ঞেস করবে সেটাও করে না। শাশুড়ির দিকে ভালোভাবে তাকায়, দেখে অসুস্থ মনে হচ্ছে না।
শাশুড়ির দিকে ভালোভাবে তাকায়, দেখে অসুস্থ মনে হচ্ছে না, একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতোই লাগছে। কি হয়েছে ওনার? বড় ধরনের কোনো অসুখ হয়েছে কি? আকাশ ঠিক করে পরে ওর বাবা নয়তো রিশাদের কাছে জিজ্ঞেস করবে কি হয়েছে শাশুড়ি মায়ের। খাওয়া শেষ হওয়ার আগেই বাড়ির ভেতর প্রবেশ করে রাহার বাবা রেজন মাহবুব। ভেতরে প্রবেশ করতে করতেই হাসি মুখে সালাম দেন মেয়ের শ্বশুরকে। আমজাদ শেখও হাসি মুখেই সালামের জবাব নেন। সোফা থেকে দাঁড়িয়ে কোলাকুলি করে কুশল বিনিময় করেন দুজন। বেয়ামশাই, আপনি 5 মিনিট বসুন, আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা আসুন। রেজন মাহবুব রুমের দিকে এগিয়ে যায়। খালি প্লেট বাটি ফ্রিজ কুচিয়ে নিয়ে যায় মিলা। আয়শা খানম কিচেনের দিকে এগিয়ে যেতে নিতেই পেছন ডেকে ওঠেন আমজাদ শেখ। বেন, ওদিকে কোথায় যাচ্ছেন? কিচেনে আমি তো সেটাই বলছি, কিচেনে যাচ্ছেন কেন? দেখে আসি সব ঠিকঠাক আছে কিনা। দেখতে হবে না, আপনি বসুন এখানে। আসার পরেও দেখলাম কিচেনে থেকে বেরিয়ে আসছেন। সারাদিন বসেই থাকি, বসে বসে কি আর সময় কাটে। পাশ থেকে রাহার দাদি বলেন, আর বলো না বাবা, আমাদের কোনো কথাই শোনে না, নিষেধ করলেও বারবার কিচেনে চলে যায়। আয়শা খানম মেয়ের পাশে বসে মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখে নিজের হাতের মুঠোয়। ওনার আদরের শখের মেয়েটা, কত যত্ন করে বড় করেছেন তিনি। মেয়েটাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দূরে পাঠিয়ে দিলেন। তারপরেও মনে কেমন শান্তি শান্তি লাগছে, মনে হচ্ছে বুকের উপর থেকে টন ওজনের একটা পাথর নেমে গেছে। 16 বছর কম না, ওনারও 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। তবে ওনার মেয়েটা ওনার মতো হয়নি, ছটফটে চঞ্চল দুরন্ত হলেও বুদ্ধি নেই ছটাকখানিও। যা বুদ্ধি আছে সব অকাজের, তবুও সকলের চোখের মণি। দুপুরের খাওয়া দাওয়া সেরে সোফায় বসে গল্প জুড়ে বসেছেন আমজাদ শেখ আর রেজন মাহবুব। রাহা নিজের রুমে লাকেজ গোছাচ্ছে বললে ভুল হবে, দলামোচড়া করে ভরে রাখছে। বেডের ওপর বসে রাহার কাজ দেখছে আকাশ, বলছে না কিছু মুখ দিয়ে, চুপচাপ ফোন চাপছে আর বউয়ের কাজ দেখছে। মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। অসীম, নিলয় আর রাফি গেস্ট রুমে এসে শুয়ে আছে। এখান থেকে যে যেতে হবে সেদিকে কারো খেয়াল নেই। ওদের ভাবসাব দেখে মনে হচ্ছে এটা ওদের বাড়ি, এখান থেকে যেতে হবে না কোথাও। চেঞ্জ করা নেই, তৈরি হওয়া নেই। 3 জন লম্বা হয়ে শুয়ে আছে ব্ল্যাঙ্কেটের নিচে। নিলয় আর রাফি আকাশের ফ্রেন্ড হলেও অসীম ফ্রি মাইন্ডের হওয়ায় ওর সাথেও ভালো সখ্যতা আছে দুজনের। তাই তো 6 বছরের ছোট হওয়া সত্ত্বেও দুজনের মাঝখানে শুয়ে আছে অসীম। শুধু শুয়ে নেই, অসীম কোন কোন মেয়ের সাথে কি কি চ্যাট করছে মেসেঞ্জারে সেসব দেখাচ্ছে দুজনকে। তবে কোনো অশ্লীল চ্যাট করেনি, সব ফানি ফানি চ্যাটিং। 3 জন চ্যাট পড়ছে আর হুহা করে হাসছে। 3 জন এক গোয়ালের গরু, তাই তো বড় দুজন ছোটজনকে আরও উস্কানি দিচ্ছে। রাহা সব কিছু লাকেজে ভরে নেয়। আরেকটা ব্যাগ নামিয়ে আলমারি থেকে ড্রেস বের করে ভরতে নিলেই আকাশ ভ্রু কুচকে তাকিয়ে বলে,